আসসালামু আলাইকুম। আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ক্লাসটা শুরু করি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আমরা প্রতিদিন জানি আমরা শর্করা খাই। আমরা তো মাছে ভাতে বাঙালি। এই যে যে ভাতটা আমরা খাচ্ছি, রাইসটা, সেই রাইসের মধ্যে কি আছে? আমাদের কার্বোহাইড্রেট আছে। তারপরে আমরা যে মাছটা খাই, আমাদের যদি বলা হয় তার মধ্যে কি আছে? আমিষ আছে, স্নেহ পদার্থ আছে, এগুলা। অর্থাৎ একটা সুষম খাদ্যের মধ্যে, অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য যে খাদ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই যে যে খাদ্যটা, সেই খাদ্যটা আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আসো, প্রথমে আমরা যদি বলি সুষম খাদ্য। খাবার যখন খাই তখন আমাদের সবসময় বলা হয় সুষম খাবার খেতে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্যাট জাতীয় খাবার খুব বেশি খায়, আর দেখো ভুঁড়িটা অনেক বেড়ে যায়। এরকম এখন আমরা আসলে আমাদের উচিত সুষম খাদ্য গ্রহণ করা। সুষম খাদ্যের মধ্যে প্রধানত আমাদের 6টি উপাদান থাকে: শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাই না? এখন আসো, তার মধ্যে আমরা প্রথম যে টপিকটা আছে অর্থাৎ শর্করা নিয়ে একটু আলোচনা করি। শর্করার প্রধান কাজটা কি? শর্করার প্রধান কাজটা হইতেছে আমাদের শরীরে শক্তি যোগানো। অর্থাৎ এটা ভেঙে শ্বসন প্রক্রিয়ায় কি তৈরি হয়? কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ থেকে আমাদের তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, এনার্জি প্লাস পানি প্লাস তাপ শক্তি তৈরি হয়। তাই না? আচ্ছা, নর্মালি আমাদের 36 থেকে 38টা এটিপি তৈরি হয় এই প্রক্রিয়ায়। এখন আসো, এই যে শর্করার মেইন বিষয়টা আসলে কি? শর্করার মেইন বিষয়টা হচ্ছে গ্লুকোজ। তাই না? আমরা যত যা কিছুই খাই ভেঙে একটা ন্যূনতম এককে তৈরি হতে হয়, না আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারে না। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। অর্থাৎ শর্করা বলতে আমরা কমনলি গ্লুকোজটাকে বুঝবো। ঠিক আছে? অর্থাৎ যা কিছু আমি খাবো না কেন যার মধ্যে শর্করা আছে সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হবে। আচ্ছা, দেখি এই যে যে কার্বোহাইড্রেট, দেখো আমি এখানে কি লিখছি? C6H12O6। তাহলে এর মধ্যে কয়টা উপাদান আছে? দেখো, কার্বন আছে। কয়টা মৌল আছে আমাদের? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। দেখো, সেই কথাটাই বলা হয়েছে, মৌলিক উপাদানের মধ্যে 3টা: কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। অনুসংখ্যা 6, 12 and 6। আচ্ছা, এখন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। যেমন দেখো, হলুদ যেটা আছে, সেই হলুদের ক্ষেত্রে যদিও এটা রাফেজের মধ্যে পড়ে, দেখো তার কি মূলটা সেখানে ব্যবহৃত হচ্ছে। অনেক আছে কাণ্ড, যেমন আমাদের মিষ্টি আলু বা গোল আলু। তারপরে দেখো পাতা, পাতা থেকে যেমন ফণিমনসা বা ইত্যাদি থেকে যেটা নেওয়া হচ্ছে। তারপরে এতেছে তোমার ফল তো আমরা নর্মালি খাই, তাই না? তার মধ্যে রাফেজও আছে, আমাদের কার্বোহাইড্রেট আছে। মিষ্টি ফলগুলোর মধ্যে কি আছে? সুক্রোজ আছে, সেখান থেকে আমি কি পাচ্ছি? কার্বোহাইড্রেট পাচ্ছি। তারপরে বীজে এভাবে সঞ্চিত কিন্তু থাকে। তারপরে আসো, শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। আচ্ছা, বলা হচ্ছে অনুপাত। এখানে দেখো তো 6, 12, 6 তো সবার মধ্যে কমন আছে না 6? তুমি 6 কমন নিয়ে নাও। 6 আমি কমন নিই, তখন কি আসে? দেখো C1H2O1, অর্থাৎ রেশিওটা 1:2:1। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখন মিল্কে যে শ্বেতসার বা শর্করাটা থাকে, সেই শর্করা জাতীয় অংশটাকে বলা হয় ল্যাকটোজ। আসলে কথাটা হচ্ছে এমন যে দুধের মধ্যে ল্যাকটোজটা থাকে। ঠিক আছে? শর্করাকে অনেক ভাগে ক্লাসিফাই করা যায়। ঠিক আছে? প্রথমে আমাদের কার্বোহাইড্রেটকে আমরা প্রথমে মনোকার্বোহাইড্রেট দিয়ে ভাগ করি, ডাইকার্বোহাইড্রেট এরকম আছে।
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অতিরিক্ত শর্করা। এখন ও একটা কথা, এই যে দুধের যে শর্করাটা, দুধের ল্যাকটোজ, সেই ল্যাকটোজটাকে ভাঙবে কে? ল্যাকটেজ নামক এনজাইম। ঠিক আছে, এই ল্যাকটোজটাকে ভাঙে আমাদের ল্যাকটেজ নামক এনজাইম। ঠিক আছে, এই ল্যাকটেজটা যে সকল মানুষের দেহে থাকে না, বা যে সকল মানুষের দেহে, আমাদের দেহে নর্মালি থাকে কারণ আমরা দুধ খাইতে পারি, এই জন্য যাদের দেহে ল্যাকটোজটা আসলে থাকে না বা কম থাকে, তারা কিন্তু দুধটাকে হজম করতে পারে না। তারা দুধ খাইলে কি হয়? তাদের কিন্তু ডায়রিয়া হয়ে যায়, তারা দুধ হজম করতে পারবে না। অর্থাৎ তাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স কেন হবে? তাদের দেহে ল্যাকটেজ এনজাইমটা নাই। আচ্ছা, অতিরিক্ত যে শর্করা, মনে করো আমাদের তো দৈনন্দিন জীবন ধারণের জন্য একটা এনার্জি প্রয়োজন পড়তে, সেজন্য আমি কিছু পরিমাণ শর্করা খাচ্ছি। এখন তার মধ্যে এক্সট্রাও তো অনেক সময় খাই আমরা, তাই না? যখন আমাদের কোনো কিছু খাইতে ভালো লাগে, আমরা এটা বেশি বেশি খাই, তখন তার মধ্যে যে এক্সট্রা শর্করাটা আছে, সেই এক্সট্রা শর্করাটা আমাদের গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। আর গ্লাইকোজেন হিসেবে কোথায় জমা থাকে? এখন আমাদের মনে রাখতে হবে গ্লাইকোজেনের সাধারণত দুইটা টাইপ আছে। একটা হলো মাসেল গ্লাইকোজেন, আর একটা হইতেছে আমাদের হেপাটিক, বা যেটা আমাদের লিভারে থাকে। ঠিক আছে, বা লিভার গ্লাইকোজেন, এই দুটো আমরা বলে থাকি কমনলি। তাহলে দেখো এই যে গ্লাইকোজেন, এই যে গ্লাইকোজেনটা দেখো, এই গ্লাইকোজেনটা কয়টা টাইপের? দুইটা টাইপের। একটা হইতেছে লিভার গ্লাইকোজেন, আর একটা হইতেছে আমাদের মাসেল গ্লাইকোজেন। তাহলে কয়টা জায়গায় গ্লাইকোজেনটা সঞ্চয় থাকতে পারে? দুইটা জায়গায়, একটা হইতেছে লিভারে আর একটা হইতেছে মাসেলে। আর টোটাল অ্যামাউন্টটা হয় 100 to 120 গ্রাম। ঠিক আছে, 100 থেকে 120 গ্রাম আমাদের গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। আচ্ছা, তাহলে এর থেকে বেশি খেলে কি হবে? যেটা আমাদের লিভারে সঞ্চয় থাকতে পারতেছে না, সেটা আমাদের তখন কি ইউরিনের সাথে বের হবে। আর ইউরিনের সাথে বের হলে আমরা জানি কমনলি যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশ কেন পুরো বিশ্বে অ্যাভেলেবেল, ডায়াবেটিস মেলাইটাস যাকে বলে, সেটা তখন দেখা দিবে। আচ্ছা, এখন আস উদ্ভিদ দেহে। এটা তো বুঝলাম যে প্রাণী দেহে যেটা সঞ্চিত থাকলো, প্রাণী দেহে যে এক্সট্রা শর্করাটা থাকলো, সেই এক্সট্রা শর্করাটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকলো। তাহলে উদ্ভিদের তো আছে, তাই না? তাহলে উদ্ভিদের যে শর্করাটা এক্সট্রা আছে, সেটা কিসে কি সঞ্চিত থাকতে পারে? ফার্স্ট অফ অল তার ফলে যাইতে পারে, ফলে সঞ্চিত থাকতে পারে, মূল বীজ, এগুলো তো আলোচনা করলে আমি। তাছাড়া দেখো তার মধ্যে মেইনলি স্টার্চ রূপে সঞ্চিত থাকে। স্টার্চ, ওই যে ফলটা থাকলো, সেই ফলটার মধ্যে মেইনলি স্টার্চ রূপে ওটা সঞ্চিত থাকে। যেমন মনে করো ধান, ধান গাছের ফল কোনটা? ওই যে ধানের যে বীজটা, ওটাই তো, তাই না? যেটা আমরা পরবর্তীতে ভাত বানাই খাচ্ছি। তাহলে সেখানে কি রূপে সঞ্চিত আছে? স্টার্চ রূপে। স্টার্চ একটা জটিল পলিস্যাকারাইড। ঠিক আছে, তাহলে আমি যদি একটা জিনিস আমি ক্লাসিফাই করতে যাই, তাহলে দেখো শর্করা বা কার্বোহাইড্রেটকে আমি ভাগ করতে পারতেছি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। এই চারটা মানে টাইপে আমি ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে শর্করার টাইপ কয়টা? চারটা। শর্করার চারটা হইতেছে টাইপ। চারটা টাইপের মধ্যে আমি বললাম প্রথমে কি মনোস্যাকারাইড, অর্থাৎ যার মধ্যে 6 কার্বন বিশিষ্ট, মানে 2 থেকে 6টা কার্বন বিশিষ্ট, সাধারণত 2 থেকে তো হয় না, মেইনলি 6 কার্বন বিশিষ্ট হয়, যেমন গ্লুকোজ, তারপর আছে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলা। তাহলে এর মধ্যে আবার দুটো সামান্য আছে। একটা সামান্য বিষয় এখানে আলোচনা না করাই ভালো, এটা তোমাদের লাগবে না। মানব দেহে গ্লাইকোজেন জমা থাকে শুধুমাত্র যকৃতে না, তার সাথে আমি তো বললাম অলরেডি, আমাদের পেশি যে মাসেল গুলো আছে, ঠিক আছে, সেই মাসেল গুলাতেও এটা সঞ্চিত থাকবে। তাহলে দুইটা জিনিস আমি পাচ্ছি, দুইটা জায়গায় এটা সঞ্চিত থাকবে। আচ্ছা, এখন আসো আমরা যে টাইপ গুলো বললাম, সেই টাইপের মধ্যে বর্ণহীন, গন্ধহীন এবং মিষ্টি স্বাদযুক্ত কিছু কার্বোহাইড্রেট আছে। যেমন আছে আমাদের ফ্রুক্টোজ। সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। বর্ণহীন, গন্ধহীন এবং মিষ্টি স্বাদযুক্ত, তার মধ্যে আছে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলা। ঠিক আছে, তারপরে দেখো কোষ্ঠকাঠিন্য, মানে কি যাদের টয়লেটটা করা হয়ে গেছে, আমরা অনেক সময় বলি না, সেই ক্ষেত্রে দেখো সেটা দূর করার জন্য আমরা সাধারণত সেলুলোজ কার্বোহাইড্রেটটা ইউজ করি। কেন? আসলে আমরা যখন রাফেজ পার্টটা দেখবো, তখন দেখবো আমাদের এই যে রাফেজ যেগুলো আছে, সেগুলো আমাদের বায়োল যেটা আছে সেটাকে বের করে দিতে সহযোগিতা করে থাকে। ঠিক আছে, আর এটাকে আমরা কমনলি মেডিকেল টার্মে আমরা ডায়েটারি ফাইবার বলি। সেই ডায়েটারি ফাইবারের মেইন কাজটা হইতেছে আমাদের যে বায়োলটা আছে, যে টয়লেটিং যে সাবস্টেন্সটা আছে, সেটাকে বের করে দেওয়া। আচ্ছা, এখন দেখো গ্লুকোজের রাসায়নিক সংকেত আমরা অলরেডি দেখছি। এখন ইক্ষু মানে কি? আখের চিনি যেটাকে বলি, ঠিক আছে, যাকে তোমার যে বিটও বলা হয়। ঠিক আছে, বিট সুগার যেটাকে বলে, সেটা কমনলি হচ্ছে
সুক্রোজ তাহলে এটা কেমন? এটাও মিষ্টি স্বাদযুক্ত, কিন্তু কথা হচ্ছে এর একটা রং থাকে, এই জন্য আমরা বর্ণহীন গন্ধহীনের মধ্যে একে অ্যাড করি নাই। ঠিক আছে। আচ্ছা, যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ করা মানে কি? পানির সাথে বিক্রিয়া করানো। আচ্ছা, আদ্র বিশ্লেষণ করলে অন্য কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মনোস্যাকারাইড। ওই যে আমরা যে 4টে টাইপ বলছিলাম, সেই 4টে টাইপের মধ্যে ফার্স্ট অফ অল কি বলছিলাম? মনোস্যাকারাইড। সবার লাস্টে আসলে স্যাকারাইড যোগ করা হয়, মনোস্যাকারাইড। তারপর আছে আমাদের ডাইস্যাকারাইড, তারপর আছে আমাদের অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। ঠিক আছে, এই 4টা টাইপে আমি ভাগ করি। এখন এই 4টা টাইপের মধ্যে দেখো, মনোস্যাকারাইড যেটা আছে সেটাকে আর কোনো ক্ষুদ্রতম পার্টে ভাগ করা যাবে না। দেখো, যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে অন্য কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, সেটা হইতেছে আমাদের মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলা। ঠিক আছে, এটা কমনলি 6 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে, শুধুমাত্র সমানুর পার্থক্য এই আর কি। একটা হইতেছে অ্যালডোজ আর একটা হইতেছে কিটোজ। অ্যালডোজ মানে কি? যার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে অর্থাৎ সিএইচও মূলক আছে। আর কিটোন কি? যেখানে আর সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, ও সিঙ্গেল বন্ড, আর মূলকটা আছে। আচ্ছা, এবার ডাইস্যাকারাইড, নাম থেকে বুঝতে পারতেছি ডাই মানে কি? কমনলি 2, অর্থাৎ যেটা 2টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয় সেটা হইতেছে আমাদের ডাইস্যাকারাইড। ঠিক আছে, যেমন আছে আমাদের ম্যালটোজ, সুক্রোজ এগুলা। এখন আসো, এখন এটাকে আমরা আসলে ডাইস্যাকারাইডটা আমরা মনে রাখি মশলা নামক একটা ছন্দ দিয়ে। দেখো, এটা আছে আমাদের মল্টোজ, সুক্রোজ এন্ড ল্যাকটোজ। ঠিক আছে, মল্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ, এই 3টাকে আমরা সাধারণত ডাইস্যাকারাইডের মধ্যে ধরে থাকি। ছন্দটা কি? ছন্দটা হইতেছে মশলা। ঠিক আছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো চাইলে, অথবা অন্য কোনো ছন্দ দিয়ে তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো, সেটা তোমার পার্সোনাল ভিউ। আচ্ছা, এরপরে আসো অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড কি হবে? যেটা 3 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত হবে। আর যাকে ভাঙলে আমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো, সেটা হইতেছে আমাদের অলিগোস্যাকারাইড। এর মধ্যে অনেকগুলো টাইপ আছে। তারপর আসো আমাদের পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ক্ষেত্রে কি? যেখানে 10-এর বেশি, ঠিক আছে, 10-এর বেশি মনোস্যাকারাইড এসে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা পলিস্যাকারাইড বলে থাকি। পলিস্যাকারাইডের মধ্যে কি থাকতে পারে? আমাদের স্টার্চ আছে, তাই না, সেলুলোজ আছে, এগুলো সব হইতেছে আমাদের পলিস্যাকারাইডের মধ্যে। তাহলে পলিস্যাকারাইডের মধ্যে কমনলি থাকবে কি? স্টার্চ, সেলুলোজ, ইটিসি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কার্বোহাইড্রেট বা শর্করার যে 4টা টাইপ, সেই 4টা টাইপের উপরে একটা হালকা আলোচনা। আচ্ছা, বা আমিষ নিয়ে এখন আমরা আলোচনা করি। তাহলে আমরা এত সময় ছিল আমাদের শর্করার উপরে আলোচনা। শর্করার কিন্তু টাইপ আলোচনা করছি আমরা, শর্করার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা আলোচনা করছি। এখন আমরা আমিষে যাই। আসো, বা আমিষ, প্রোটিন বা আমিষে শুরুর আগে আমি নর্মালি বলবো, আমাদের শরীরে যে প্রথমে আমাদের শরীরে একটা মানুষের কি নোটিস হয়? তার বডি বিল্ড, তার শরীরটা কেমন। আর এই শরীর বিল্ড করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে আমাদের প্রোটিন। ঠিক আছে, এই যে মাসেল আমরা বলি, অনেকে বডি বিল্ডার টাইপ, যে মাসেলটা সম্পূর্ণটা হইতেছে প্রোটিন বেসড। ঠিক আছে, এখন প্রোটিন শুরু করার আগে আমি আগে প্রোটিনের স্ট্রাকচারটা দেখবো। ঠিক আছে, প্রোটিন হইতেছে কি? একটা অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি, তাই না? আমিষটা হইতেছে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি। তাহলে আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের যদি দেখি, দেখো, একটা থাকবে অ্যালকাইল মূলক, একটা থাকবে অ্যামিন মূলক, একটা থাকবে তার সাথে কি, যেহেতু আমি অ্যাসিড বলতেছি তাহলে সি ডাবল এইচ মূলক থাকবে, আর একটা থাকবে তার সাথে হাইড্রোজেন। ঠিক আছে, এটা হইতেছে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত। তাহলে কমনলি যদি আমরা এখান থেকে চিন্তা করি, এখানে কি কি সাবস্টেন্স আছে? দেখো, একটা অ্যামিন গ্রুপ আছে, এটা কমনলি কি হিসেবে কাজ করে? ক্ষার হিসেবে কাজ করে, তাই না? অ্যামোনিয়া গ্যাস, সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নর্মালি কি হিসেবে কাজ করে? ক্ষার হিসেবে কাজ করে। তারপর আসো কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ঠিক আছে, তাহলে এটাতে আমি বুঝতেই পারতেছি এটা একটা অ্যাসিডিক মূলক, অর্থাৎ এর মধ্যে কিন্তু 2টা পার্ট আছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু 2টা পার্ট আছে। তারপরে আর দিয়ে আমরা কমনলি অ্যালকাইল মূলক বুঝি। আচ্ছা, এইগুলো আমাদের একটু পরে আমরা দেখবো কিভাবে কাজে লাগে। দেখো, তাহলে এইখান থেকে তুমি কি কি দেখতে পাচ্ছ? এর মধ্যে কি কি সাবস্টেন্স আছে?
কমনলি আমাদের অ্যালকাইল মূলকটাকে ভাঙলে আমরা কি পাই? CnH2n প্লাস 1, তাই না? এটা আমরা পাই। তাহলে এর মধ্যে আছে কার্বন এবং হাইড্রোজেন শুধু, আর এখানে আছে এক্সট্রা নাইট্রোজেন। তাহলে তার বাদে কি আর কোনো সাবস্টেন্স তুমি এর মধ্যে খুঁজে পাচ্ছ না। তাহলে কমনলি এটা কি কি দ্বারা তৈরি হবে? দেখো, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি। দেখছো, এই যে এখানে অক্সিজেন পাচ্ছ, হাইড্রোজেন পাচ্ছ, কার্বন পাচ্ছ, নাইট্রোজেন পাচ্ছ। তাহলে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই 4টা সাবস্টেন্স দিয়ে তৈরি, ঠিক আছে? আলাদাভাবে শুধুমাত্র সংকেতটা মনে রাখতে তুমি কি কি দিয়ে তৈরি ইজিলি বের করতে পারবা, আর এর মধ্যে কি কি মূলক আছে তাও তুমি বের করতে পারবা। আচ্ছা দেখো, এখন এখান থেকে যদি আমি নাইট্রোজেনের পরিমাণটা বলি, যে একটা পুরা মানে প্রোটিনের অংশে নাইট্রোজেন কতটুকু থাকে, যদি আমি এখান থেকে সংযুক্তি বের করি তাহলে দাঁড়াবে সেটা 16%, ঠিক আছে? 16% দাঁড়াবে, অর্থাৎ 16 ভাগ হইতেছে নাইট্রোজেন থাকে। এখন শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে, আর কোনো খাদ্য কিন্তু আমাদের শরীরে নাইট্রোজেন মানে সরবরাহ করে না। কারণ আমাদের মেইনলি আমরা খাই কি কি? শর্করা, খনিজ লবণ, তারপরে এই যে প্রোটিন, স্নেহ পদার্থ। এখন স্নেহ পদার্থ কি? কমনলি লিপিড দিয়ে তৈরি হয়। তার মধ্যে তুমি নাইট্রোজেন পাবা না কোথাও খুঁজে, শুধুমাত্র এই প্রোটিন বা আমিষের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এখান থেকে আমাদের শরীরে নাইট্রোজেন সংবন্ধন হয় বা নাইট্রোজেন আমাদের শরীরে প্রবেশ করে। আচ্ছা, এখন আসো এক বা একাধিক। এখন আমি যদি বলি প্রোটিনটা আসলে কিভাবে তৈরি হয়, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ একটা ক্ষুদ্র একক। যেমন আমাদের কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ছিল কি? গ্লুকোজ। এখানে হইতেছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে ওখানে অনেকগুলো গ্লুকোজ মিলে যেমন পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড তৈরি হয়েছিল, ঠিক তেমনি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তোমার কি তৈরি করবে? বড় স্ট্রাকচার একটা প্রোটিন তৈরি করবে। এখন এই একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ড দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় পলিপেপটাইড বন্ড, ঠিক আছে? তাকে বলা হয় পলিপেপটাইড বন্ড বা পেপটাইড বন্ড। কমনলি আমরা পেপটাইড বন্ড বলি, কিন্তু যখন অনেকগুলো যুক্ত হয় তখন তাকে আমরা পলিপেপটাইড বন্ড বলি, ঠিক আছে? বা পলিপেপটাইড বলি। আচ্ছা দেখো, এক বা একাধিক পলিপেপটাইড সম্বলিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদ থেকে বলা হয় প্রোটিন বা আমিষ। সহজভাবে বলতে গেলে এক বা একাধিক পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত অ্যামাইনো অ্যাসিডের একটা বলয় হইতেছে আমাদের প্রোটিন বা আমিষ। শেষ। এবার দেখো, প্রোটিনের প্রধান কাজ কি? প্রোটিনের প্রধান কাজ আমরা ওই সেই 8 থেকে পড়ে আসতেছি, খাদ্যের কাজ কি, খাবারের কাজটা কি? দেখো, সেইটাই বলা আছে, দেহের গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ। কমন কাজ, দেহের গঠন করবে, বৃদ্ধি সাধন করবে, ক্ষয়পূরণ করবে, শেষ। তারপর দেখো অ্যান্টিবডি কি? মনে করো আমাদের শরীরে কোনো একটা ফরেন বডি প্রবেশ করছে, যে কোনো ভাবে আমাদের শরীরের মধ্যে কি করছে? ইন্টার করার কারণে কি হবে? আমাদের শরীর কি চাইবে? যে না, তুই মরে যা। শরীর চাইবে কি? ওই ভাইরাসটাকে বা ওই ফরেন বডিটাকে দেহ থেকে বের করে দেওয়া অথবা তাকে নষ্ট করে ফেলা। এই জন্য কমনলি দুইটা জিনিস কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে? এখন অ্যান্টিবডি আসে কোথা থেকে? আমাদের লিম্ফোসাইট থেকে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থেকে কমনলি আসে। এখন এছাড়া আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে নিউট্রোফিল, তাই না? নিউট্রোফিল কি করে? ম্যাক্রোফেজ করে। আচ্ছা দেখো, তাহলে এই যে অ্যান্টিবডিটা আছে, এই অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে আবার আমিষ। কারণ অ্যান্টিবডি বলতে সাধারণত এর মধ্যে থাকে হইতেছে ইমিউনোগ্লোবিউলিন না, আসলে অ্যান্টিবডিটা তৈরিতে আসলে আমিষ লাগে, তার পাশাপাশি অন্যান্য সাবস্টেন্সও আছে, ওটা এখানে মেজর ফ্যাক্ট না। আচ্ছা, তারপর আসো, হিমোগ্লোবিন তৈরিতে সহযোগিতা করে হইতেছে আমাদের আমিষ। কারণ হিমোগ্লোবিন একে যদি তুমি ভাঙো কি পাবা? হিম গ্রুপ পাবা। সেই হিম গ্রুপের মধ্যে কি পাবা? আয়রন পাবা তুমি, তাই না? আয়রন পাচ্ছ। আর কি পাবা? গ্লোবিন চেইন। এই গ্লোবিনটা কি? গ্লোবিনটা হইতেছে একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি? এর মধ্যে আমিষ আছে না? অবশ্যই আমিষ আছে। তাহলে একটা গ্লোবিন চেইন পাচ্ছি বা একটা প্রোটিন চেইন পাচ্ছি, তার সাথে হিম গ্রুপ পাচ্ছি। হিম গ্রুপের মধ্যে আমার কি আছে? আয়রন আছে, ঠিক আছে? হিম গ্রুপের মধ্যে আয়রন আছে। কমনলি প্রতিটা হিম গ্রুপে 4টা করে আয়রন থাকে কমনলি। আচ্ছা দেখো, যে সকল অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রোটিন তৈরিতে, এই যে আমাদের সারা দেহে যতগুলো প্রোটিন আছে সেগুলো তৈরিতে সাধারণত 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে, ঠিক আছে? অর্থাৎ এরকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20টা ভ্যারিয়েন্ট আছে। এই যে আর এর উপর ভিত্তি করে ভ্যারিয়েন্ট হবে, তাই না? এরকম 20টা ভ্যারিয়েন্ট আছে। সেই 20টা ভ্যারিয়েন্ট দিয়ে কমনলি এই দেশে সারা আমাদের যে সবগুলো প্রোটিন তৈরি করা হয়। অনেক প্রোটিন আছে যা এখন আবিষ্কৃতও হয়নি, ঠিক আছে? এখন এই অ্যামিনো অ্যাসিড গুলোকে আবার 2টা ভাগে ভাগ করব। একটা হইতেছে যেটা আমাদের শরীরে সবসময় গুরুত্বপূর্ণ, অথবা আমরা এভাবে বলতে পারি যেগুলো আমাদের শরীরে তৈরি হয় না সেগুলোকে আমরা বলি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ এই যে অত্যাবশ্যকীয় অনাত্যাবশ্যকীয় কথাটা আমরা ইউজ করবো, অর্থাৎ ইসেনশিয়াল নন ইসেনশিয়াল, এটা সম্পূর্ণভাবে মেইনটেইন করবে বা নির্ভর করবে আমাদের শরীরে আমরা বাইরে থেকে নিব নাকি আমাদের শরীরে তৈরি হবে। যদি বাইরে থেকে নেওয়ার প্রয়োজন হয় সেটা হবে ইসেনশিয়াল বা অত্যাবশ্যকীয়, যেটা আমার বাইরে থেকে অবশ্যই ডায়েটের মাধ্যমে নেওয়া লাগবে। আর যদি অনাত্যাবশ্যকীয় হয় তার মানে আমার শরীরে এটা মানে একেবারে মডারেট অ্যামাউন্টে তৈরি হচ্ছে,
অনেক সময় এক্সট্রাও থাকে, তাহলে সেটা আমার বাইরে থেকে নেওয়ার প্রয়োজন পড়তেছে না, সেজন্য আমি তাকে বলি অনাত্মবশ্যকীয় বা আনএসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এখন আসো এই অত্যাবশ্যকীয় অনাত্মবশ্যকীয় পড়লাম তো 20টা, তাহলে কয়টা অত্যাবশ্যকীয় কয়টা অনাত্মবশ্যকীয়, তাই না? এখন এর মধ্যে একে আবার আমরা দুইটা ভাগে যে ভাগ করলাম, দেখো অত্যাবশ্যকীয় হইতেছে 8টা, কিন্তু শিশুদের ক্ষেত্রে হইতেছে 10টা। যদি চিলড্রেন হয়, চিলড্রেনদের ক্ষেত্রে 10টা, তাহলে আর 10টা কি চিলড্রেনদের ক্ষেত্রে অনাত্মবশ্যকীয়। আর কমনলি একটা অ্যাডাল্ট মেল বা ফিমেলের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হইতেছে কয়টা? 8টা, আর অনাত্মবশ্যকীয় হইতেছে 12টা, এক্সেপ্ট চিলড্রেন। চিলড্রেনদের ক্ষেত্রে কি 10টা হইতেছে, মানে 10টা ভাগ করতেছি। এখন দেখো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 8টা কি কি? লাইসিন, লিউসিন, ভ্যালিন, তারপরে তোমার মেথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান এন্ড ফিনাইল অ্যালানিন, এবং তার সাথে আছে আইসোলিউসিন। এগুলো কিন্তু আমাদের জানা লাগবে, এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। অর্থাৎ তুমি একটা ছন্দ দিয়ে এটা মনে রাখতে পারো। যেমন আমি এটা মনে রাখছিলাম, তোমাদের কাছে এটা বোরিং লাগবে কিনা জানি না। এই যে সংক্ষেপে মনে রাখার জন্য দেওয়া আছে সিনলিন নিনফেন, ঠিক আছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। কিন্তু আমি যেটা রাখছিলাম আমার জন্য, সেটা আসলে তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না। দেখো আমি সবসময় প্রথম অক্ষর দিয়ে লিখি, দেখো আমি কিভাবে তৈরি করছিলাম আমার জন্য, আমার অ্যাডমিশন টেস্টের জন্য। সেটা হইতেছে আইসো ট্রিপ্টো মেথিও ভ্যালিন, আইসোট্রিপ্টো মেথিও ভ্যালিন, ঠিক আছে। তারপর হইতেছে লাই থ্রিও লিও ফিনাইল। দেখো বুঝো কিনা? আইসো দিয়ে কি আমাদের এই যে আইসোলিউসিন, ট্রিপ্টো দিয়ে কি ট্রিপ্টোফ্যান, মেথিও দিয়ে মেথিওনিন, আমাদের ভ্যালিন দিয়ে তো ভ্যালিন হয়েই গেল। তারপর লাই দিয়ে হইতেছে লাইসিন, থ্রিও দিয়ে থ্রিওনিন, লিউ দিয়ে হইতেছে লিউসিন, আর প্লাস ফিনাইল হইতেছে ফিনাইল অ্যালানিন। তাহলে আইসোট্রিপ্টো মেথিওভ্যালিন, লাই থ্রিও, লিউ ফিনাইল। চাইলে তুমি এটাও ইউজ করতে পারো, সবগুলা প্রথম অক্ষর দেওয়া আছে, তোমার জন্য মনে করতে সুবিধা হবে কোনটা কি। এখন তোমার পার্সোনাল ভিউ, তুমি কোনটা ইউজ করবা। এখন তাহলে এইগুলা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনাত্মবশ্যক, এখন সেগুলোকে মুখস্থ করতে হবে না, ওগুলোর একদমই দরকার নেই, তুমি শুধুমাত্র এই কটা মুখস্থ করবে, ঠিক আছে, এই 8টা। এখন শিশুদের ক্ষেত্রে আমি বললাম না দুইটা এক্সট্রা আছে, সেগুলো কি? শিশুদের ক্ষেত্রে যে দুইটা এক্সট্রা, ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে যেগুলো হইতেছে এক্সট্রা, আসো সেটা আমরা একটু দেখি, বোঝা যাচ্ছে না এখানে। দেখো শিশুদের ক্ষেত্রে যেগুলো হইতেছে আমাদের এক্সট্রা আছে, এক্সট্রা দুইটা হইতেছে আরজিনিন, আরজিনিন ও হিস্টিডিন। আরজিনিন ও হিস্টিডিন, ঠিক আছে। আচ্ছা শিশুদের ক্ষেত্রে এই দুটো এক্সট্রা দিতে হবে, ওই 8টার সাথে এই দুটো আমি এক্সট্রা দেবো, আরজিনিন এন্ড হিস্টিডিন, ঠিক আছে। আচ্ছা তাহলে শিশুদের ক্ষেত্রে এই 10টা, বাদ বাকি সব হইতেছে তোমার অ্যাডাল্টদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আসো এখন যদি আমরা এখন আসো আমরা তো আলোচনা করলাম একটু প্রোটিন নিয়ে, এখন আমরা একটু লিপিড সম্পর্কে একটু আলোচনা করি, তাই না, যেহেতু এটাও একটা অত্যাবশ্যকীয় উপাদান। আচ্ছা আসো তাহলে লিপিড বা চর্বি দেহ অভ্যন্তর, এখন বলতে কি আমরা কমনলি তো ইউজ করি, দেখ ওর ভুঁড়িটা কত বড়, ছেলেটা দেখ কেমন ফুলা ফোলা আছে, এগুলো কি সব তার লিপিডের উপর ভিত্তি করে, তাই না, তার চর্বির উপর ভিত্তি করে, চর্বি জমছে বলি আমরা। আচ্ছা দেখো তাহলে দেহ অভ্যন্তরে আমাদের সাধারণত এই যে স্নেহজাতীয় পদার্থ, ঠিক আছে, স্নেহজাতীয় পদার্থ আসলে আমরা যখন খাইলাম, খাওয়ার পরে এখন এখানে অনেক কিছু আসলে জড়িত, যেমন মনে করো প্রথমে আমি স্নেহজাতীয় পদার্থটার সোর্স থেকে নেওয়ার পর সেটাকে মানে আমি ভাঙবো, খুব শুরু করে টুকরো করবো, তারপরে সেখান থেকে আমি কি বানাবো, এটাকে ভাঙার পরে আমি সেখান থেকে বানাবো হইতেছে তোমার ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডটাকে যে বানাবো সেখান থেকে দেখো আমার সেখান থেকে এনার্জি তৈরি করতে হবে, সেটা আবার অন্য একটা প্রক্রিয়া আছে, ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা তৈরি করি। এখন এরকম অনেক কিছুর মাধ্যমে আসলে লাস্টে যায় কি হয়, আমাদের দেহ শোষিত হয়। শোষিত হয় কোথায়? শোষিত হইতেছে আমাদের দেহ অভ্যন্তরে ক্ষুদ্রান্তে। এখন কমনলি আমি শোষণ সম্পর্কে একটু আলোচনা করি, দেখো শোষণটা হয় কিন্তু আমাদের মেইনলি কোথায়, আমাদের যে স্টোমাক আছে, স্টোমাকে হালকা একটু আমাদের শোষিত হয়, আমাদের প্রোটিন জাতীয় সাবস্টেন্স ভাঙে, এবং তার সাথে কিছু পরিমাণ প্যারাসিটামল বা অ্যান্টাসিড জাতীয় কিছু পরিমাণ যে আমাদের মেডিসিন আছে সেটা সেখানে অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তারপরে যখনই আমি সেখান থেকে ডিউডেনাম দিয়ে আমি ক্ষুদ্রান্তের মধ্যে ঢুকবো, ঠিক আছে,
ঠিক আছে, ডিউডেনাম বাদে আমাদের ক্ষুদ্রান্তের কি কি পার্ট আছে? ক্ষুদ্রান্তের তিনটা পার্ট, তাই না? ডিউডেনাম, জেজুনাম আর কি আরেকটা আমাদের আইলিয়াম। তাহলে এই তিনটা যে পার্ট, এই আইলিয়াম এবং জেজুনাম, এই দুটো হইতেছে কমনলি আমাদের অ্যাবজর্পশনের কাজ করে, অর্থাৎ শোষণের কাজ করে। তা বাদে যেটা আছে আমাদের ডিউডেনাম, সেটার কাজ কি? খাবারগুলো কি এন্ট্রি দেওয়া, এন্ট্রি দেওয়া প্লাস হইতেছে আমাদের স্টোমাকে যখন ছিল তখন কি খাবারটা ছিল অ্যাসিডিক, কাইম আকারে ছিল, সেটা যখন আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করবে সেটার উপরে অ্যান্ডোপেপটাইড সহ আরো বিভিন্ন সাবস্টেন্স রিলিজ করে সেটাকে বেসিক অর্থাৎ ক্ষারীয় তৈরি করা। কারণ ক্ষারীয় মাধ্যম ছাড়া এই লিপিডকে ভাঙার জন্য যে এনজাইম গুলো আছে সেগুলো কাজ করবে না, ঠিক আছে? লিপিডকে ভাঙার জন্য যে সকল এনজাইম আছে সেগুলো কিন্তু সেখানে কাজ করবে না, সাবধান। আচ্ছা, তাহলে আসো এই কাজটা করলো, তাহলে মেইনলি আমার শোষণ হচ্ছে কোথায়? শোষণ হচ্ছে আমাদের জেজুনাম প্লাস আইলিয়ামে, ঠিক আছে, বা টার্মিনাল আইলিয়াম বলাও যায়। আচ্ছা গেল। এখন দেখো দেহ অভ্যন্তরে ক্ষুদ্রান্তে আমাদের খাবার খাবার শোষিত হলো, স্নেহ জাতীয় খাবারগুলা। শুধুমাত্র স্নেহ জাতীয় না, এখানে আমাদের শর্করা, তারপরে তোমার যে প্রোটিন বলছিলাম সবই এখানে শোষিত হবে, কিন্তু স্নেহ জাতীয় পদার্থ শুধুমাত্র এখানেই শোষিত হবে। আর হালকা পরিমাণে বিপাকের কাজটা যদি আমি বলি, তাহলে আমাদের মানে মাউথে কিছু পরিমাণ মানে আমাদের বিপাক হয়, ঠিক আছে? এটা দুধের চর্বির উপরে কাজ করে, যেটা আছে সেটা আমাদের দুধের চর্বির উপরে যেটা কাজ করে সেটা আমাদের স্টোমাকে আছে, ঠিক আছে? এরকম কিছু পরিমাণে, কিন্তু মেইনলি হয় এটাছে আমাদের ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তেই তোমার শোষণ মানে শোষণ হবে, আবার ক্ষুদ্রান্তেই তোমার মেটাবলিজমটা হবে, ঠিক আছে? ওটাকে আমি ভাঙবো। আচ্ছা, এখন কিছু ইনফরমেশন দেওয়া আছে। খেসারির ডাল, ডাল তোমরা খাই, তার মধ্যে বি ও এ নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। আচ্ছা, যেটা হইতেছে ল্যাথারিজম নামক রোগের জন্য দায়ী, অর্থাৎ আমরা কমনলি পড়বো ল্যাথারিজম নামক রোগের জন্য দায়ী কি? খেসারির ডাল, ঠিক আছে? এখন অর্থাৎ বেশি বেশি খেসারি ডাল খেলে আমাদের কি রোগ হবে? ল্যাথারিজম রোগ হবে। এখন সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী খাদ্য হইতেছে আমাদের দেহে স্নেহ পদার্থ, ঠিক আছে? একটা স্নেহ পদার্থ থেকে আমরা কমনলি তোমার 4 গুণ শর্করা এবং প্রোটিন থেকে যা পাচ্ছি তার থেকে 4 গুণ বেশি এনার্জি আমি এখানে পাবো, অর্থাৎ 4 গুণ বেশি আমি এখানে এটিপি পাবো, ঠিক আছে? এনার্জি মানে কি? কমনলি এটিপি। এখন আসো, লিপিড পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। যেমন জৈব দ্রাবকের মধ্যে কি আছে? আমাদের অ্যালকোহল আছে, ইথার আছে, এদের মধ্যে দ্রবণীয়। আচ্ছা, ক্লোরোফর্ম আছে। এখন ক্লোরোফর্মটা কমনলি আমরা ইউজ করব না, কারণ একটা লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করা হতো। ক্লোরোফর্মটা আমাদের দেহে ক্যান্সার সৃষ্টিকারী, ঠিক আছে? এই জন্য আমরা কি ইউজ করবো না। এখন রক্তে কোলেস্টেরলের মাত্রা তোমার বেড়ে ধমনীর গায়ের অভ্যন্তরে বা ধমনীর অভ্যন্তরে জমা হয়ে যে শক্ত একটা প্লাগ তৈরি করে সেটাকে বলা হয়ে থাকে অ্যাথারোস্ক্লেরোসিস। এর দ্বারা কি হতে পারে? আমাদের ফাইব্রোসিস হতে পারে, সেখান থেকে হার্ট অ্যাটাকের মতো সমস্যা করতে পারে, তাই না? দেখো এখন এই যে আমরা যে ফ্যাট নিয়ে আলোচনা করতেছি, চর্বিটা নিয়ে যে আলোচনা করতেছি, চর্বিটাকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে? এখন এটাকে ভাঙলে, লিপিডটাকে ভাঙলে আমরা কমনলি লাস্টে যাই পাবো হইতেছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কমনলি আমি দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এখন আমাদের জন্য সম্পৃক্তটা ভালো না, আমাদের জন্য মানে আনস্যাচুরেটেড যেটা আছে অসম্পৃক্তটা, সেটা আমাদের জন্য বেশি ভালো। ভালো না বলাটা উচিত হবে না, সম্পৃক্তটা থেকে আমাদের অসম্পৃক্ত যেটা আছে আনস্যাচুরেটেড যেটা আছে সেটা খুবই ভালো, ঠিক আছে? সেই আনস্যাচুরেটেডকে আবার আমরা ভাগ করবো পলি আনস্যাচুরেটেড এন্ড মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সব থেকে ভালো হইতেছে আমাদের পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে ভেজিটেবল অয়েল আছে, ফিশ অয়েল আছে, ঠিক আছে? এগুলো। এখন আসো, এই যে স্যাচুরেটেড ফ্যাট যেটার কথা বলা হলো, তার কিছু উৎস আমাদের জানতে হবে, যেমন ঘি, মাখন, মাংস, তারপর হচ্ছে মগজ, কলিজা। এখন মগজ বলতে কি মানুষের মগজ? মনে করো অন্য যে কোনো একটা প্রাণীর মগজ। এখন আসো, শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের জন্য যে রোগ হতে পারে সেটা আমাদের করোনারি হার্ট ডিজিজ অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশন করে থাকে, ঠিক আছে? বা এমআই আমরা বলি কমনলি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা করে থাকে। তারপরে দেখো আমরা অ্যাবজর্পশন চ্যাপ্টারে পড়ছিলাম যে দুধে যে প্রোটিনটা থাকে সেটা দুধে কি প্রোটিন থাকে? কেসিন থাকে। তাকে প্যারাকেসিনে রূপান্তরিত করে কে? রেনিন, তাই না? তাকে রেনিন যে এনজাইমটা আছে নরমালি ছিল কি? প্রোরেনিন হিসেবে। সেই প্রোরেনিনটা যখন তোমার অ্যাক্টিভেট হয় সেখান থেকে কি তৈরি হয়? রেনিন তৈরি হয়। আচ্ছা, এখন দেখো সর্বাধিক শক্তি পাওয়া যায় স্নেহ জাতীয় খাদ্য থেকে, প্রায় 9.3 কিলো ক্যালোরি বা 9 কিলো ক্যালোরি ধরলেও হয়। এখন আসলে লিপিডের রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে? লিপিডের রাসায়নিক গঠনের মধ্যে আছে আমাদের গ্লিসারিন ও ফ্যাটি অ্যাসিডের এস্টার, ঠিক আছে? গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিডের ট্রাই এস্টারকে আমরা কমনলি বলে থাকি লিপিড, অর্থাৎ তার মধ্যে 3টা ফ্যাটি অ্যাসিডের এস্টার থাকবে, তার সাথে গ্লিসারিন থাকবে। আচ্ছা, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের মধ্যে
অত্যাবশ্যকীয় কিন্তু কিছু ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, অর্থাৎ ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরে কমনলি আমরা পাই না, বাইরে থেকে নিতে হয়। বারবার বলতেছি, ইসেনশিয়াল আর তোমার নন ইসেনশিয়ালের মধ্যে পার্থক্য হইতেছে একমাত্র জিনিসটা, সেটা হইতেছে বাইরে থেকে নিব নাকি আমার শরীরের মধ্যে আছে। এখন অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডটা আমরা যে একটু আগে বললাম না, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আসো আমি একবারে তোমাদের এটাকে একটা করে দেখো, ফ্যাটি অ্যাসিড এটাকে আমি যখন ভাঙবো প্রথমে পাবো আমি স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড, ঠিক আছে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড পেলাম। এই স্যাচুরেটেড স্যাচুরেটেড মধ্যে এটা আমার সব থেকে ভালো, ঠিক আছে, সব থেকে ইনরিচ, যেটা সব থেকে ইনরিচ হইতেছে এটা। তার মধ্যে থেকে আসো এই স্যাচুরেটেডটাকে আনস্যাচুরেটেডটাকে আবার আমি দুই ভাগে ভাগ করব। একটা হইতেছে পলি আনস্যাচুরেটেড আর একটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড, ঠিক আছে, বা মোনো অ্যান্ড পলি দুইটা উল্টা লিখলেও পারো তুমি। মোনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড। এই পলি আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড সেটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে কি, আচ্ছা, তাহলে পলি আনস্যাচুরেটেড এন্ড মোনো আনস্যাচুরেটেড। এখন এই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটাকে আমি দুই ভাগে ভাগ করব। কি কি? একটা হইতেছে আমার ইসেনশিয়াল এন্ড নন ইসেনশিয়াল, ঠিক আছে, ইসেনশিয়াল নন ইসেনশিয়াল, অর্থাৎ অত্যাবশ্যকীয় এবং অনাত্যাবশ্যকীয়। এইবার ওই যে আমি যে ইসেনশিয়াল এর কথাটা বলছিলাম, দেখো সেই ইসেনশিয়ালটাকে আবার তুমি কি করবা, ইসেনশিয়ালের মধ্যে কমনলি তিনটা জিনিস আছে। দেখো ইসেনশিয়ালের মধ্যে কমনলি তিনটা আছে। কি কি? একটা হইতেছে আমাদের লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এন্ড অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে, এই তিনটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিডটা থেকে আবার ইকোসানাইড তৈরি করা হয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড। এখান থেকে ইকোসানাইড দিয়ে অনেক কিছু, যেমন মনে করো আমাদের শরীরে যখন কোথাও মনে করো আঘাত পাইছো, সেখানে প্রথমে ফুলে ওঠে, লাল হয়ে যায়, তারপরে সেখানে ব্যথা হয়, টেম্পারেচার বেড়ে যায়, তাই না? এই যে কাজটা সেটাকে বলা হচ্ছে আমাদের ইনফ্লামেশন। সেই ইনফ্লামেশনের সাথে সবচাইতে বেশি জড়িত হইতেছে আমাদের এই অ্যারাকিডোনিক অ্যাসিড। আচ্ছা, তাহলে লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এন্ড আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড, এদেরকে আবার আমরা ভাগ করব ওমেগা 3 এন্ড ওমেগা 6। এটা ডিটেইল আলোচনা, এটাতে আমি আর না ঢুকি। এখন আসো, এই যে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডকে আমরা তিন ভাগে ভাগ করি, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এন্ড অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে। এখন যে ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত ফ্যাটি। এখন আমরা কি যোগ বলছি না, যোগ না পড়ে কি আমরা ইন্টারে আসছি? তো দেখো সেখানে কি আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত ছিল। সেখানে সম্পৃক্তটা কি ছিল? যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত ছিল যেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে। তাহলে দেখো এখন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কমনলি দ্বিবন্ধন থাকে, ঠিক আছে, যেমন হইতেছে অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড ইত্যাদি। লিনোলেনিক অ্যাসিডেও সাধারণত আছে, অ্যারাকিডোনিক অ্যাসিডেও আছে। এখন সে সংখ্যা হচ্ছে 3, 4, 5 এরকম। এখন যে ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে। এই দেখো সম্পৃক্ত আমরা বলছিলাম না, স্যাচুরেটেড, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, তাহলে তার মধ্যে কি কি আছে? পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে দেখো কোলেস্টেরল। কোলেস্টেরল আসলে কি? কোলেস্টেরলের মধ্যে আসলে একটা নিউক্লিয়াস থাকে যাকে বলা হয় স্টেরয়েড নিউক্লিয়াস। তার নাম হচ্ছে সাইক্লোপেন্টানোপারহাইড্রোফিনানথ্রিন, ঠিক আছে। এই জিনিসটা হইতেছে কোলেস্টেরলের মূল স্ট্রাকচার, যাকে বলা হয় স্টেরয়েড নিউক্লিয়াস। কোলেস্টেরল সাধারণত 17 কার্বন বিশিষ্ট, 17 or 19 এর থেকে যে কোনো একটা কার্বন বিশিষ্ট সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে নিচে কি লেখা আছে? কোলেস্টেরল হইতেছে একটা স্নেহজাতীয় পদার্থ, ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে আমি এনার্জি পাবো ভাঙলে। তারপরে কোলেস্টেরলের উৎস দেখো, ডিমের কুসুম। কোলেস্টেরলের উৎসটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়িও। দেখো কমনলি আমরা মেডিকেল টার্ম বলতে কোলেস্টেরল মানে কি বুঝি? খারাপ, তাই তো? কোলেস্টেরল মানেই খারাপ। যে কোনো একটা খাবারে কোলেস্টেরল থাকলে আমরা কি করি? তাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কেন? কারণ মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঘটাইতে পারে, এমআই ঘটাইতে পারে। কিন্তু আসলে কোলেস্টেরল কিন্তু আমাদের জন্য খারাপ না, এক্সট্রা কোলেস্টেরল আমাদের জন্য খারাপ। দেখো কোলেস্টেরলের কমন সোর্স কি কি আছে? ডিমের কুসুম, কলিজা, মগজ, গরুর মাংস, খাসির মাংস, এগুলো সব হাই এনার্জেটিক খাবার। এগুলো কিন্তু যা খেলে আমরা দীর্ঘক্ষণ এনার্জেটিক থাকতে পারি, অর্থাৎ এটা কিন্তু কোনোভাবেই খারাপ না।
যখন তুমি এক্সট্রা খাবা সে অনুযায়ী তুমি ফিজিক্যাল ওয়ার্ক করবা না, তখন তোমার সেটা মাইকোবায়াল ইনফেকশন করবে। তারপরে আসো, স্নেহজাতীয় খাদ্য তোমার প্রতিরোধ করে সাধারণত চর্মরোগ। হ্যাঁ, চর্মরোগের ক্ষেত্রে স্নেহজাতীয় পদার্থ মানে যে খাদ্যগুলো আছে সেগুলো সহজে অ্যাবজর্ব হয় না। তারপরে আসো, এরপরে যদি আমরা যাই, এখন আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। এটার আরেকটা পার্ট লাগবে, কারণ আমরা অলরেডি মানে মাত্র 3টা আলোচনা করছি, আরো 3টা আলোচনা করব। এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, তোমরা সেখান থেকে দেখে নিও।